আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করল তালেবান, অন্তর্বর্তী নয় পূর্ণাঙ্গ ক্ষমতা চায় জঙ্গিরা। দেশ ছাড়তে মরিয়া অসংখ্য আফগান নাগরিক, কাবুল বিমানবন্দরে গোলাগুলি, সব ফ্লাইট স্থগিত। চীনের করোনা টিকার উৎপাদন হবে দেশেই, সিনোফার্মের সঙ্গে ইনসেপ্টা মন্ত্রণালয়ের চুক্তি আজ। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অপপ্রচার চালাচ্ছে আন্তর্জাতিক সংস্থা, গুরুত্ব দিতে নারাজ সরকার। হাইতিতে ভূমিকম্পে নিহত ছাড়িয়েছে ১৩০০, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার কাজ, ১ মাসের জরুরি অবস্থা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। কাবুলের পতন যখন সময়ের ব্যাপার, ঠিক সেই মুহূর্তে দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। এদিকে কাবুলে ঢুকে প্রেসিডেন্সিয়াল প্যালেসের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। নিজ দেশের নাগরিকদের নিরাপদ আশ্রয় নেয়ার নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস। আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তুতির কথা জানালেও অন্তর্বর্তী নয় পূর্ণাঙ্গ ক্ষমতা চায় জঙ্গিরা। মাত্র 10 দিনে তালেবানের দখলে আফগানিস্তানের প্রায় সব বড় শহর। শনিবার থেকেই অবরুদ্ধ কাবুল, রাজধানীর চারপাশ ঘিরে আছে জঙ্গিরা। এই অবস্থায় রক্তপাত এড়াতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেয় সরকার। দেশটির ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। তালেবান কাবুলে হামলা চালাবে না বলেও নিশ্চিত করেন তিনি। চিন্তার কিছু নেই, কাবুল পুরোপুরি নিরাপদ। আমি নিশ্চিত করছি এখানে কোনো হামলা হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। কাবুলবাসীকে নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতি দেওয়ার পরই দেশ ছাড়েন প্রেসিডেন্ট আশরাফ গনি। আশ্রয় নিয়েছেন তাজিকিস্তানে। কঠিন পরিস্থিতির মধ্যেই দেশ ছেড়েছেন আশরাফ গনি। ঈশ্বর তার বিচার করবেন আর তার রায় দেবেন জনগণ। তবে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি, আর তালেবানদের কাবুলে প্রবেশ না করে আলোচনার সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। এদিকে শুরুতে জোর করে রাজধানী দখলের পরিকল্পনা নেই জানিয়ে যোদ্ধাদের শহর ছাড়তে বাধা না দেওয়ার নির্দেশনা দেয় তালেবান। এরপরে লুটপাট রুখতে কাবুলে প্রবেশের নির্দেশ আসে। এর কিছুক্ষণের মধ্যেই কাবুলের প্রেসিডেন্সিয়াল প্যালেসের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে জঙ্গিরা। কাবুলের দূতাবাস থেকে নাগরিকদের সরাতে বাড়তি সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। 72 ঘণ্টায় দূতাবাস খালি করার প্রক্রিয়া সম্পন্ন করবে ওয়াশিংটন বলে জানিয়েছে CNN। আফগানিস্তান ছাড়ছেন ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা কর্মচারীরাও। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব নেতারা। সরকার ও তালেবানের প্রতি আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। আফগানিস্তানের চলমান পরিস্থিতিতে দেশটিতে চরম মানবিক বিপর্যয়ের আশঙ্কা বিশ্লেষকদের। আফগানিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠকের প্রস্তাব দিয়েছে রাশিয়া। এ বিষয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করছে মস্কো। আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে পার্লামেন্টের জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই মুহূর্তে আফগানিস্তান থেকে নিজেদের নাগরিকদের নিরাপদে ফেরানোই মূল লক্ষ্য বলে জানান দেশটির এক আইন প্রণেতা। রোববার আফগানিস্তানের সঙ্গে সবচেয়ে বড় তোরহাম সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ওই সীমান্তের কাছাকাছি অবস্থিত আফগান এলাকা তালেবান দখল করে নেওয়ার পরই পাকিস্তান এমন পদক্ষেপ নেয়। যদিও মানবিক খাতিরে আফগানিস্তানের প্রতিবেশী দেশের প্রতি সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানায় জাতিসংঘ। এদিকে আফগানিস্তানের স্থিতিশীলতা ফেরাতে পাকিস্তানের সঙ্গে তার দেশ কাজ করবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বর্তমানে অঞ্চলটি যে সমস্যার সম্মুখীন হয়েছে তা পাকিস্তানের সহায়তায় ফলপ্রসূ সমাধান সম্ভব। এছাড়া শরণার্থীর সংখ্যা বাড়ায় আমরা উদ্বিগ্ন।
এদিকে আফগানিস্তান সরকার ও তালেবানের প্রতি আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। আফগানিস্তানের চলমান পরিস্থিতিতে দেশটিতে চরম দুর্যোগের আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। পরিস্থিতি খুব জটিল ও বিপজ্জনক। দেশজুড়ে নরওয়েজিয়ান শরণার্থী কাউন্সিলের 13টি কার্যালয় আছে। চলমান সংঘাতে বেশিরভাগই বন্ধ। আমাদের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছি। বিবদমান সব পক্ষের সঙ্গে সংঘাত নিরসনে আলোচনা চলছে। আফগান শরণার্থীদের সাময়িক আশ্রয়ে সম্মতি জানিয়েছে আলবেনিয়া। যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে রোববার এই সিদ্ধান্ত নেন দেশটির প্রধানমন্ত্রী। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর চরম উত্তেজনা বিরাজ করছে আফগানিস্তানে। দেশ ছাড়তে মরিয়া অসংখ্য বেসামরিক নাগরিক ভিড় করেছেন কাবুল বিমানবন্দরে। এদিকে সহিংসতা এড়াতে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন বলে দাবি প্রেসিডেন্ট আশরাফ গনির। রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এরই মধ্যে স্থগিত করা হয়েছে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট, শুধুমাত্র সামরিক বিমান চলাচলের অনুমতি রয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় আফগানিস্তানে আরও 1000 সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। এরই মধ্যে ইতালি, ক্রোয়েশিয়া, জার্মানি ও কানাডার নাগরিকদের সামরিক বিমানে করে দেশে ফিরিয়ে নেওয়া শুরু হয়েছে। রোববার 5 শতাধিক মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন এক সেনা কর্মকর্তা। এদিকে আশরাফ গনি দেশ ছাড়লেও কাবুলে রয়েছেন সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। দেশে চীনের করোনা টিকা সিনোফার্ম উৎপাদনের বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি হচ্ছে আজ। মহাখালীর বিসিপিএস মিলনায়তনে সই হবে এই চুক্তি। দেশে এই টিকা উৎপাদন করবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। ইনসেপ্টা সিনোফার্ম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে হবে চুক্তি। বাংলাদেশে চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানান, টিকার জন্য প্রস্তুত করা কাঁচামাল দেবে চীন, পরে এগুলো বোতলজাত করবে ইনসেপ্টা। সিনোফার্ম থেকে 6 কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ। এরই মধ্যে এসেছে 1,25,00,000 ডোজ। টিকার উৎপাদন শুরু হলে গণটিকা কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ। Signing ceremony of the Sinopharm. সিনোফার্মের টিকা উৎপাদন হতে যাচ্ছে বাংলাদেশে। টিকার জন্য প্রস্তুত করা কাঁচামাল দেবে চীন। বাংলাদেশে কো-প্রোডাকশন করবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। That is, we call refilling of the vaccines. পর্যাপ্ত টিকা হাতে না আসলে ক্যাম্পেইন করে আর করোনার টিকা দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। নির্দিষ্ট কোনো দেশ নয়, যেখানে টিকা পাওয়া যাবে সেখান থেকেই আনার কথাও জানান তিনি। রাজধানীতে জাতীয় শোক দিবসের আলোচনা শেষে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শনাক্ত ও মৃত্যুহার কমলেও স্বস্তির সময় এখনো আসেনি। করোনা ভাইরাসে সারা দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ায় আগ্রহ বাড়ছে করোনার টিকা নেয়ায়। শনিবার পর্যন্ত সারা দেশে প্রথম ডোজ নিয়েছেন 1,54,61,583 জন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 54,28,345 জন। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্যাম্পেইন করে টিকা দেয়া হয় 7 থেকে 12 আগস্ট। 4,600 ইউনিয়ন ও 1,000-এর বেশি পৌরসভায় চলে এ কার্যক্রম। সাধারণ মানুষের ব্যাপক আগ্রহে দ্রুতই শেষ হয়ে যায় টিকার মজুদ। ভ্যাকসিন প্রাপ্যতা সাপেক্ষে আমরা আমাদের কার্যক্রম আগামীতে চলবে। যদি ভ্যাকসিন হাতে অনেক পরিমাণে চলে আসে, তাহলে আমরা আমাদের যে শহরে এবং গ্রামে 2 জায়গায় কার্যক্রম চলমান থাকবে। যদি কিনা ভ্যাকসিন আমাদের হাতে সেই পরিমাণে থাকে, যদি কম থাকে তাহলে পরে আমাদের সেই ভ্যাকসিন দেওয়ার কার্যক্রমও ওইভাবে ডিজাইন করে আমাদেরকে নিতে হবে। টিকা পেতে বিশ্বের কয়েকটি দেশের সাথে যোগাযোগ থাকলেও বর্তমানে শুধু চীন থেকেই পাওয়া যাচ্ছে। তবে কোনো একটি দেশের উপর নির্ভর করবে না সরকার। কোনো বিশেষ ভ্যাকসিনের প্রতি দুর্বল সেরকম নয়। আমরা যেখান থেকে ভ্যাকসিন পাচ্ছি, যারা দিতে পারছে তাদের কাছ থেকে আমরা নিচ্ছি। চায়না ভ্যাকসিন দিতে পারছে, সে কারণে আমরা তাদের কাছ থেকে নিচ্ছি। রাশিয়ার সাথেও আমাদের চুক্তি সম্পাদন হয়েছে। এখন আমরা অপেক্ষায় আছি
তারা কবে দিবে। কোভ্যাক্সের সাথেও আমাদের তো 7 কোটির আমাদের একটা চুক্তিবদ্ধ অবস্থায় আছে। এই সময় বয়স্কদের আগে টিকা দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশে করোনার টিকার জন্য গত শনিবার পর্যন্ত নিবন্ধন করেছেন 3,18,28,492 জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে কয়েকটি আন্তর্জাতিক সংস্থা পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি গুম প্রশ্নে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের চিঠি ও যুক্তরাজ্যের মানবাধিকার প্রতিবেদন নিয়ে তার মত, এসব ভিত্তিহীন অভিযোগে বেশি গুরুত্ব দিলে তারা আরও সক্রিয় হয়ে উঠবে। বাংলাদেশে নানা সময় 34 ব্যক্তি গুম হয়েছে এমন দাবিতে সম্প্রতি তাদের অবস্থান ও পরিণতি জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। এর আগে খালেদা জিয়াকে গৃহবন্দী বলে মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্য। করোনা ডেল্টা ধরনের আক্রান্তের খবর এলে মে মাস থেকে বাংলাদেশ ভ্রমণে রেড অ্যালার্ট জারি করে যুক্তরাজ্য ও আরব আমিরাত। এসব ঘটনাকেই একই সুতোয় গাঁথছেন পররাষ্ট্রমন্ত্রী। ইংল্যান্ড আমাদের রেড অ্যালার্ট দিয়ে রাখছে, এখন তার দেখা দেখি ইউই আমাদের লোক নিচ্ছেন, রেড অ্যালার্ট দিয়ে রাখছে। ফলে ইন্ডিয়াতে এই ভেরিয়েন্ট অনেক বেশি, মৃত্যুর হারও বেশি, তাদের কিন্তু রেড অ্যালার্ট উইথড্র হয়ে গেছে। মন্ত্রী আরো বলেছেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে কয়েকটি দেশ বেশি প্রশ্ন তোলে, সেসব দেশের পরিস্থিতি আরো বেশি ভয়াবহ। খায়া দেয় তাদের কাজ নাই তো, আপনার দুনিয়ার সব দেশে এইগুলো হয় কম বেশি, কিন্তু বাংলাদেশ যেহেতু তাদের বেশি মান দেয়, তার ফলে তারা কন্টিনিউয়াসলি আমাদের হ্যামার, বুঝছেন। ইন্ডিয়াতে এক কথা বলে না, পাকিস্তানে কথা বলে না, আর আমরা যেহেতু পাত্তা দেই সেই জন্য সারাক্ষণ বলে বেড়াই। খালি বাংলাদেশের দিকে তাকায় থাকি। হোয়াই? দেয়ার মাস্ট বি একটা সিস্টেমেটিক ওয়ে অফ বাংলাদেশের ডাউন করার জন্য। আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তথ্য নিয়ে জাতিসংঘের গুম প্রশ্নে দেয়া চিঠির জবাব দেবে ঢাকা। তবে এমন ঘটনায় বেশি গুরুত্ব দিলে বাংলাদেশকে বিতর্কিত করতে কিছু আন্তর্জাতিক সংস্থা আরও তৎপর হবে বলেও মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 187 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 101 জন এবং নারী 86 জন। এই নিয়ে মোট প্রাণহানি হল 24,175 জনের। 709টি ল্যাবে 24 ঘন্টায় 33,000 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 6,684 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20.25%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 14,18,902 জনে। সুস্থ হয়েছেন আরও 11,371 জন। এই নিয়ে মোট সুস্থ 12,92,698 জন। করোনা পরিস্থিতি নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল, গাজীপুরে করোনা সংক্রমণ এবং মৃত্যু হার এখন কেমন দেখছেন, আর হাসপাতালগুলোতে কোনো সংকট রয়েছে কিনা এখন পর্যন্ত? সিভিল সার্জন অফিস থেকে আমরা যে তথ্য পেয়েছি গত 24 ঘন্টা, সেটা হচ্ছে 246 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এবং এর মধ্যে 8 জন কিন্তু করোনায় মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং যে নমুনার যে হার, সেটি 947 জনের নমুনার পর এই 246 জন কিন্তু শনাক্ত হয়েছে গতকাল 24 ঘন্টার যে হিসাব। এবং আপনাকে জানিয়ে রাখি যে গাজীপুরে সংক্রমণ হার কিন্তু এবং মৃত্যু হার দুটোই কিন্তু বেড়েছে। এবং আপনারা জানেন যে গাজীপুর সিটি মেয়রসহ আক্রান্ত হয়েছেন এবং অনেক মানুষ কিন্তু এই রোগে ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন। এবং হাসপাতালের যে অবস্থা সেটি যদি বলি, যে গাজীপুরে 100 শয্যার যে করোনা বিশেষায়িত হাসপাতালটি রয়েছে, তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, সেখানে কিন্তু শয্যার বিপরীতে রোগীর সংখ্যা অনেক বেশি রয়েছে এবং সেই কারণে অনেক রোগী কিন্তু বেডে জায়গা না পেয়ে তাদেরকে বারান্দায় রাখা হয়েছে, এরকম তথ্য আমরা পেয়েছি। এবং সিভিল সার্জনের সাথে আমরা এর আগে কথা বলেছিলাম, তিনি যেটা জানিয়েছেন যে গাজীপুরে 6 লাখের বেশি টিকা এসেছিল এবং সেই টিকা কিন্তু ইতিমধ্যেই মানুষকে দেওয়া হয়েছে গণটিকার আওতায়। এবং এখন আপাতত টিকা দান যে গণটিকা সেটি বন্ধ হয়েছে, শুধুমাত্র নিবন্ধন করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ এবং অন্য যে হাসপাতালগুলো, শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স এগুলোতে শুধুমাত্র টিকাদান এখন চালু রয়েছে, চলমান রয়েছে। আর তিনি আশা করছেন যে অতি দ্রুত এই টিকা প্রাপ্তির সাপেক্ষে আবার তারা আবার নতুন করে টিকা দিতে পারবেন এবং সেই আশাটি তিনি করেছেন এবং আশা করছেন যে 2 দিনের ভিতরেই এই টিকা গাজীপুরে চলে আসবেন এবং নতুন করে আবার এই গণটিকার যে কার্যক্রম সেটি শুরু করবে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে গাজীপুরে শুরুতে ভোটার আইডি কার্ড দেখিয়ে শুধুমাত্র নিবন্ধন ছাড়া 12,000-এর মতো পোশাক শ্রমিককে টিকা দেওয়া হয়েছিল। এখন কিন্তু সেই টিকা দেওয়ার ব্যাপারটিও কিন্তু রয়েছে এবং তারা বিভিন্ন পোশাক কারখানায় স্বাস্থ্যকর্মী সহ এই টিকাদানের জন্য তারা কিন্তু প্রশিক্ষণ দিচ্ছেন এবং এইটাও দ্রুত চালু হবে বলে সিভিল সার্জন থেকে আমরা জানতে পেরেছি। এই ছিল মোটামুটি করোনার সর্বশেষ পরিস্থিতি। গাজীপুর থেকে করোনা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। এই মুহূর্তে ফরিদপুরের করোনা পরিস্থিতি ও টিকা কার্যক্রম নিয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, জেলায় করোনা পরিস্থিতি এখন কোন দিকে রয়েছে? সংক্রমণ আর মৃত্যু নিয়ে কিছু জানা গেছে কিনা, কমেছে কিনা সংক্রমণ হার এবং মৃত্যু হার, আর টিকার কোনো সংকট আছে কিনা সেখানে এই বিষয়ে জানাবেন। আমি প্রথমে বলতে চাই মাসে যে পরিমাণ সংক্রমণের হার এবং তার থেকে গত 3 দিনে আমরা লক্ষ্য করেছি বেশ অনেকটি কম। জেলা সিভিল সার্জন যেটা আমাদেরকে বলেছে যে গত 1.5 মাসে কিন্তু করোনার সংক্রমণ বা শনাক্তের হার ছিল কিন্তু 40-এর উপরে, 40 থেকে 55 পর্যন্ত উঠেছিল, কিন্তু গত 4 দিনে আমরা যেটা লক্ষ্য করছি সেই সংক্রমণের হার কিন্তু 23 থেকে 25 চলে আসছে। গতকালকে যে রিপোর্টটি আমাদেরকে সন্ধ্যায় দিয়েছে জেলা সিভিল সার্জন, সেখানে কিন্তু আমরা দেখেছি 23.25% কিন্তু নমুনা পরীক্ষার আক্রান্তের হার এসে দাঁড়িয়েছে। তার মানে একটা আশার খবর। এই বিষয়ে কিন্তু স্বাস্থ্য বিভাগ বলছে যে এর আগে সরকার যে কঠোর বিধিনিষেধ 14 দিন টানা গেল, সেই 14 দিন লকডাউনের ফলাফল কিন্তু এখন আমরা পেতে শুরু করছি এমনটি বলেছে। অন্যদিকে ফরিদপুরের মানুষ বা ফরিদপুরের বাসী কিন্তু আগের যে কোনো সময় থেকে কিন্তু বেশি পরিমাণ মাস্ক বা স্বাস্থ্যবিধি মানছে এমনটিও তারা কিন্তু বলছে। তো পরিসংখ্যান একটু দিতে চাই যে ফরিদপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে এ পর্যন্ত ফরিদপুরে 19,900 জন মোট করোনা আক্রান্ত হয়েছে। এর বিপরীতে কিন্তু করোনা থেকে মুক্তি পেয়েছে এর সংখ্যা কিন্তু 14,200। আর এ পর্যন্ত জেলায় মোট করোনায় শুধুমাত্র মারা গেছে 470 জন, শুধুমাত্র করোনায়। এছাড়া কিন্তু উপসর্গে মারা গেছে ঠিক সমপরিমাণ মানুষও কিন্তু উপসর্গে মারা গেছে, যদিও সরকার হিসাবে কিন্তু উপসর্গটি তারা কাউন্ট করে না, শুধুমাত্র করোনায় যারা মৃত্যুবরণ করে সেই রোগীদেরকেই এইসব করা হয়। আমি এই বিষয়ে কথা বলেছিলাম ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের সঙ্গে। তিনি বলেছেন যে ফরিদপুর জেলা পুলিশ এবং জেলা প্রশাসন সহ করোনা প্রতিরোধ কমিটির উপজেলা, জেলা এবং ইউনিয়ন পর্যায়ে যারা রয়েছে তাদের সমন্বয়ে কিন্তু সরকারের নির্দেশনা মোতাবেক লকডাউনের সময় কিন্তু তারা ব্যাপক পরিমাণ প্রচার প্রচারণা চালিয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিধিনিষেধ যারা মানে নেয় তাদের উপরে কিন্তু আইন প্রয়োগ করা হয়েছে, যার ফলেই কিন্তু মানুষের মধ্যে ভীতি হোক বা যে কোনো কারণে হোক করোনার বিষয়ে তারা সচেতন হয়েছে এবং তারা কিন্তু মাস্ক পাওয়ার চেষ্টা করেছে। এবং যে জিনিসটি তারা বলছেন যে গ্রামগঞ্জে কিন্তু কিন্তু মানুষ কোনোভাবেই মাস্ক পরানো যেত না, কিন্তু সেই মানুষগুলো কিন্তু এখন বাড়ি থেকে বের হলেই মাস্ক বের হচ্ছে এমনটি কিন্তু বলছে। তো ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক যিনি আছেন তিনি বলেছেন যে আগের তুলনায় রোগীর সংখ্যা কমেছে। ফরিদপুর মেডিকেল কলেজে 516 বেডের যে হসপিটাল ছিল করোনা ডেডিকেটেড হসপিটাল, সেখানে কিন্তু রোগীর সংখ্যা নেমে এসে 287 এসে দাঁড়িয়েছে গতকাল পর্যন্ত। এ কারণে কিন্তু ওই হসপিটালে সাধারণ রোগীদের চিকিৎসা বন্ধ করা ছিল, কিন্তু সেখানে কিন্তু সাধারণ রোগীদের চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। এটি ছিল ফরিদপুরের সর্বশেষ পরিস্থিতি। ফরিদপুর থেকে করোনার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মফিজুর রহমান। 6,000 ছাড়ালো ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এর মধ্যে 3,500 রোগী শনাক্ত হয়েছে আগস্টের 15 দিনেই। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 198 জন। মৃত্যু হয়েছে একজনের। রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন উত্তর ঢাকার মেয়র। রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, বাদ যাচ্ছে না শিশুরাও। ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছে 55 শিশু। রোববার ডেঙ্গু আক্রান্ত শিশুদের দেখতে হাসপাতালে যান উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। চিকিৎসাধীন শিশুদের খেলনা ও মশারি বিতরণ করেন তিনি। এ সময় যারা ডেঙ্গুতে মারা গেছেন এবং আক্রান্ত হচ্ছেন তাদের পরিবারের কাছে ক্ষমা চান মেয়র। যে মানুষটি চলে গিয়েছে, যে বাচ্চাটি চলে গেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমি ক্ষমা চাচ্ছি তার কাছে, সেই পরিবারের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমরা ক্ষমা চাই যে পরিবারের স্বজনরা, বাচ্চারা, বড়রা ডেঙ্গুতে
হাসপাতালে আছে, তাদের কিন্তু হাসপাতালে থাকার কথা না। তাই আসুন আমরা সবাই মিলে দায়িত্ব নিই, সামাজিক আন্দোলন করি, এই ঘরবাড়িকে আমরা পরিষ্কার করে তুলি। আমরা করোনা পরিস্থিতির মধ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় হাসপাতালে শয্যা পাওয়া কঠিন হচ্ছে অনেকের জন্য। আমার অবস্থা আগের থেকে একটু খারাপের দিকে। আগে প্লাটিলেট 82,000 ছিল, আজকে একবারে নেমে 61,000 হয়েছে। এখন যারা সুস্থ আছে তারা যাতে সুস্থ থাকতে পারে, আমরা চাই যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র সেটার ব্যবস্থা করুক। চিকিৎসকেরা বলছেন এবছর ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বেশি জটিলতা দেখা যাচ্ছে। ডেঙ্গু জ্বরের পাশাপাশি রক্তক্ষরণ নিয়ে আসে, আর একদম ক্রিটিক্যাল রোগী যাদের আইসিইউ সাপোর্ট লাগে সেই ধরনের কিছু রোগী আমরা পাচ্ছি। 2-4 জন পেশেন্টকে আমরা আইসিইউ সাপোর্ট দেওয়া লাগতেছে, তাদের প্লাটিলেট অনেক কমে যাচ্ছে, প্রেশার অনেক কমে যাচ্ছে, লো প্রেশার হয়ে যাচ্ছে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1049 জন, যার মধ্যে ঢাকাতেই 960 জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে 5 কোটি মানুষ টিকার আওতায় আসলে কোভিড পরবর্তী দেশের বিনিয়োগ পরিস্থিতি আরও ভালো হবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, আগামী বছরেই বিশ্ব ব্যাংকের ব্যবসা সূচকে বাংলাদেশের অবস্থান 2 অঙ্কের ঘরে নিতে বিভিন্ন আইন সংশোধন করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। গত বছরের এপ্রিল থেকে শুরু হয়েছিল করোনার প্রথম সংক্রমণ। শুরু হয় লকডাউন, সব ধরনের অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর এবছর জুলাই থেকে আবার ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতি। লকডাউনের নেতিবাচক প্রভাব শুরু হয়েছে জীবিকায়, কাজ হারিয়েছে অনেক মানুষ। যদিও করোনা পরিস্থিতির মধ্যেই 2019-20 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 3.5%, আর সাময়িক হিসেবে গত অর্থ বছরের প্রবৃদ্ধি 5.47%। বিদ্যমান পরিস্থিতিতে অর্থনীতির চাকা সচল রাখাই প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান জানালেন, দ্রুত বেশিরভাগ মানুষ টিকার আওতায় আসলে পরিস্থিতির উন্নতি হবে। আমাদেরটাও আমি আশাবাদী যে ইনশাআল্লাহ কিছুদিন পরে এটাও আস্তে আস্তে যা হয় এটার পিকে যায়, তারপর পিকের পর থেকে আস্তে আস্তে কমে আসে। সাথে সাথে আমরা টিকা প্রোগ্রামটা খুব জোরে সোরে আমরা শুরু করে দিয়েছি। টিকার যখন কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু বিশ্বাস করি যে আমাদের অর্থনৈতিক রিকভারিটা আরো ভালো হবে। তার মতে, করোনা মহামারীকালে জীবন জীবিকা বাঁচাতে সরকারি সব উদ্যোগই যথার্থ ও সময়োপযোগী হয়েছে। কাজ চলছে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতেও। আমরা যেটা ইংরেজিতে বলি লো হ্যাঙ্গিং ফ্রুট, মানে সেগুলি আমরা কিন্তু করে ফেলেছি, কিন্তু এখন অনেক কাজ আছে যেখানে আপনার আইনগুলি সংশোধন করতে হবে। তো সেটার কাজ চলমান আছে। কিছু কিছু আইন মন্ত্রণালয়ের কাছে চলে গেছে। তো আমি আশাবাদী আগামী বছরে আমরা কিন্তু ডাবল ডিজিটে চলে আসবো। বিদেশি বিনিয়োগ বাড়াতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগকারীদের জন্য সব ধরনের সুবিধা দেওয়ার কথা জানালেন সালমান এফ রহমান। মুন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হাশেম ফুড কারখানার আগুনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ ও মালিকপক্ষের দায় পেয়েছে সিআইডি। এতে মালিকপক্ষ ছাড়াও মামলার আসামি হবেন সরকারি সংস্থা দুটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এই ঘটনায় হত্যা মামলা হলেও এ পর্যন্ত তদন্তে অবহেলাজনিত মৃত্যুর প্রমাণই পেয়েছেন গোয়েন্দারা। নারায়ণগঞ্জের হাশেম ফুডের কারখানায় আগুন লাগে 8 জুলাই বিকেলে। পরে 38 ঘন্টার আগুনে, ধোঁয়ায়, পুড়ে ও ভবন থেকে লাফিয়ে মৃত্যু হয় 52 জনের, আহত শতাধিক। এর দুদিন পর রূপগঞ্জ থানায় করা হয় হত্যা মামলা। গ্রেপ্তার হন কারখানার মালিক মোহাম্মদ আবুল হাশেম ও তার 4 ছেলে সহ 8 জন। মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে। সিআইডি বলছে, নিচতলার সিঁড়ির পাশের দুটি একজস্ট ফ্যান যুক্ত ছিল একটি তারে। গরমে সে তার গলে লাগে আগুন। তবে তা ছড়িয়ে পড়ার আগে 48 শ্রমিককে নিজ কক্ষে আটকে রাখেন মাহবুবুর রহমান। একাধিকবার ফোন করে আটকে পড়াদের নামতে বললেও তাতে কান দেননি তিনি। পরে ধোঁয়ায় শ্বাসরোধে মাহবুব সহ মারা যান 49 জন। এই মামলাটির ধারা পরিবর্তন হবে কিনা বা একই ধারায় মামলা চলবে কিনা সেটি বুঝতে বা সেটি নির্ণয় করতে আরো সময় লাগবে।
এবং মামলা আমরা তদন্ত করি, কিন্তু এখানে আদালতও আমাদের মাথার উপরে রয়েছেন, তারাও আমাদের গাইড করেন। ঘটনার কারণ উদ্ঘাটনের পাশাপাশি দায়ও নির্ধারণ করেছে সিআইডি। এতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ ও মালিক পক্ষের গাফিলতি পেয়েছে তারা। সিআইডি বলছে অধিদপ্তর নিয়মিত পরিদর্শন করেনি কারখানা, সঞ্চালন লাইন ঠিক আছে কিনা কর্তৃপক্ষকে জানায়নি বিদ্যুৎ বিভাগ, রক্ষণাবেক্ষণে ত্রুটি ছিল মালিক পক্ষেরও। বিদ্যুৎ কারখানা পরিদর্শক একটি সংস্থা আছে, গ্যাস আছে, তারপরে বিল্ডিং এর নকশা প্রণয়ন যারা করেছেন তারা আছে এখানে। এছাড়াও আরো বিভিন্ন রকমের সব মিলিয়ে 17টি সংস্থা এখানে কাজ করেন। এক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে এইসব বেশ কিছু সেবা সংস্থা অবহেলার প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি। এদিকে আগুনের ঘটনায় জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের তদন্তেও সংশ্লিষ্ট সরকারি সংস্থার গাফিলতি পাওয়া গেছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনীতে পুলিশের স্বর্ণের বার লুটের ঘটনায় পুলিশের সোর্স সমিদুল আলম ভুট্টো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে শনিবার আটক ভুট্টোকে রোববার গ্রেপ্তার দেখানো হয়। এদিকে মামলার মূল আসামি ডিবির ওসি সাইফুল ইসলামকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। 4 দিনের রিমান্ড শেষে রোববার দুপুরে ডিবির পরিদর্শক সাইফুল ইসলামকে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর অধিকতর তদন্তের জন্য ফের 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে 4 দিনের রিমান্ডের আদেশ দেন বিচারক। ওনারা যে 4 দিনের রিমান্ড চাইছেন আগে নিছেন, সেই রিমান্ড নেওয়ার ভিতরে দেখা গেছে যাচাই বাছাই করা হইতেছে, অর্থাৎ কোন ডেফিনিট কোন এভিডেন্স আসামির নিকট থেকে পান নাই। এই জন্য আমরা আপত্তি দিছি। স্বর্ণ লুটের ঘটনায় শনিবার আটক করা হয় চট্টগ্রামে পুলিশের সোর্স সমিদুল আলম ভুট্টোকে। রোববার তাকে গ্রেপ্তার দেখিয়ে নেওয়া হয় আদালতে। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল ইসলামের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। ভুট্টো জানিয়েছেন, এক সময়ের অংশীদার ব্যবসায়ী গোপালকান্তি দাসের কাছে থাকা স্বর্ণের বারের তথ্য ডিবিকে দেন তিনি। তার দেয়া তথ্যের ভিত্তিতেই ওই ঘটনায় জড়ান ডিবির 6 সদস্য। এই মামলার পূর্ববর্তী যে আইও ছিলেন তার আবেদনের প্রেক্ষিতে আজকে আমরা রিমান্ড শুনানি করি। ডিবির সাবেক যে ওসি ইন্সপেক্টর সাইফুল, ওনার 4 দিনের রিমান্ড হয়। আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমাদের কার্যালয়ে নিয়ে গেছি। এদিকে গত মঙ্গলবার ওসি সাইফুলের বাসা থেকে উদ্ধার হওয়া 15টি স্বর্ণের বারের মধ্যে 10টি গোপালকান্তি দাসের নয় বলে জানিয়েছেন তিনি। ওই স্বর্ণগুলো কার সে বিষয়েও তদন্তে নেমেছে পিবিআই। গত 8 আগস্ট রাতে ফেনীর ফতেপুর এলাকায় স্বর্ণ ব্যবসায়ী গোপালকান্তি দাসের কাছ থেকে 20টি স্বর্ণের বার ছিনিয়ে নেয় ডিবির 6 কর্মকর্তা। পরদিন ফেনী মডেল থানায় মামলা করেন ওই ব্যবসায়ী। ওই মামলায় পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ছাড়াও ডিবির আরও 5 সদস্য দ্বিতীয় দফায় 3 দিনের রিমান্ডে আছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নড়াইলে করোনা মহামারীর মধ্যেও এগিয়ে চলছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ। কনস্ট্রাকশন ইয়ার্ডে দিনরাত চলছে নির্মাণযজ্ঞ। দক্ষ শ্রমিকদের হাতের ছোঁয়ায় প্রকল্পের বিশাল অংশ এখন দৃশ্যমান। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে সব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে ঢাকা যশোর রেল লাইনের নড়াইল অংশের কাজ শুরু হয় 2019 সালে। করোনা মহামারী, রোদ কিংবা বৃষ্টি কোনো কিছুতেই থেমে নেই নির্মাণ কাজ। স্বাস্থ্যবিধি মেনে 3 শিফটে এগিয়ে নেওয়া হচ্ছে এই প্রকল্প। রেলের এই প্রকল্প বাস্তবায়ন শেষ হলে পিছিয়ে পড়া নড়াইলের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি গতি আসবে ব্যবসা বাণিজ্যে, উন্নত হবে জীবনমান। এর মধ্যে এই প্রকল্পে কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের। আমাদের ছেলেরা আর বেকার থাকবে না, কর্মসংস্থানের একটা পথ হবে, নড়াইল উন্নয়ন হবে। যোগাযোগ ব্যবস্থায় একটা দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা পালন করে, যার কারণে আজকে রেল লাইন নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখেছি। সড়ক পথ ছাড়া কোনো যাতায়াতের তেমন সুবন্দোবস্ত ছিল না। এখন রেলপথ এটা মানে পেয়ে আমরা উদ্ভাসিত, উদ্বেলিত। যে আরো অনেক কলকারখানার সম্প্রসারণ হবে, শিল্পায়ন হবে, তো আলটিমেটলি এখানে কাজের সুযোগ বাড়বে। ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের সিঙ্গিয়া পর্যন্ত 80 কিলোমিটার রেল পথের জন্য ব্যয় ধরা হয়েছে 7,300 কোটি টাকা। এরই মধ্যে 25 ভাগের বেশি কাজ শেষ হয়েছে। প্রযুক্তিগত দিক সেগুলো বাস্তবায়ন করছে,
আর এই ক্ষেত্রে প্রায় 400 প্রকৌশলী কর্মকর্তা কর্মচারী এখানে নিয়োজিত রয়েছে। আমরা এই পর্যন্ত 25 থেকে 30 ভাগ কাজ সম্পন্ন হয়েছে। 2024 সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। সেই লক্ষ্য নিয়ে দিনরাত কর্মযজ্ঞে ব্যস্ত সময় কাটছে প্রকল্প সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী 19 আগস্ট সীমিত পরিসরে খুলে দেওয়া হবে পর্যটন ও বিনোদন কেন্দ্র, কিন্তু তার আগেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্র সৈকতে ভিড় করছেন দর্শনার্থী ও পর্যটকরা। এদিকে স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন জেলা প্রশাসক। কারো মুখে মাস্ক নেই, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। কোনো বাধা ছাড়াই কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। দীর্ঘ লকডাউনে ঘরবন্দি সময় শেষে সড়ক ও আকাশপথ উন্মুক্ত হওয়ার পরপরই অনেকেই ছুটছেন পর্যটন কেন্দ্রগুলোর দিকে। আমিও আসছি কক্সবাজার বিচে, বাট দেখছি না কারো মুখে মাস্ক আছে বা স্বাস্থ্যবিধি মেনে চলছে। বাট এটা খুবই জরুরি যে স্বাস্থ্যবিধি মেনে যাতে পর্যটক স্থানে আসে। আমরা আসলেই লকডাউনে ছিলাম, সো পরামর্শ হলো যে এখন যেহেতু সবকিছু খুলে গেছে, উই ক্যান ডু দিস, উই ক্যান হ্যাভ আ ট্রিপ। সম্প্রতি সরকারি এক প্রজ্ঞাপনে বলা হয়, অর্ধেক কক্ষ খালি রেখেই ভাড়া দিতে হবে হোটেল মোটেল, রাখতে হবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্টরা বলছেন, পর্যটকদের সেবা দিতে সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করছেন তারা। পর্যটককে আমরা ঢোকার আগে ডিসেন্টেবল ট্রাই থাকবে, আমাদের মাস্ক থাকবে এবং আমাদের হোটেল সমস্ত বই বিয়ারা ম্যানেজার থেকে শুরু করে সবাই আমরা মাস্ক পরবো এবং যারা স্বাস্থ্যবিধি মানবে না আমরা তাদের রুম দেব না। পাশাপাশি তারা যদি করোনা টিকা কার্ড নিয়ে আসে তাহলে তাদেরকে আমরা ভালোভাবে ওয়েলকাম জানাবো, আর যারা টিকা না দিয়ে আসবেন আমরা চেষ্টা করবো তাদেরকে রুম না দেওয়ার জন্য। পর্যটক সহ এ সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো সরকারের বেঁধে দেওয়া নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। স্বাস্থ্যবিধি যদি কেউ অমান্য করে শাস্তি আমরা আরোপ করব, আর যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের পর্যটন স্পটগুলো নতুন করে ভাবতে হবে। এই জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আমরা কোনো কিছু করতেই দ্বিধা করব না। গেল 1 এপ্রিল থেকে বন্ধ রয়েছে কক্সবাজারের পর্যটন কেন্দ্র। অবশেষে দীর্ঘ 3 মাসেরও বেশি সময় পর খুলছে জেলার বিনোদন কেন্দ্রগুলো। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। বসবাস রাঙামাটি পৌর শহরে, কিন্তু যাতায়াতের জন্য নেই রাস্তা। রাজবন বিহারের দেয়াল টপকে যাতায়াত করতে হয় বিহারপুর এলাকার 4 শতাধিক পরিবারকে। দীর্ঘদিনের সমস্যাটি বিভিন্ন মহলে বারবার জানালেও মেলেনি সমাধান। রাঙামাটি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বিহারপুর গ্রাম। 4 শতাধিক পরিবারের বসবাস এখানে। বিদ্যুৎ থাকলেও এই গ্রামে নেই যাতায়াতের কোনো রাস্তা। রাজবন বিহারের সীমানা প্রাচীর টপকে চলাচল করতে হয় গ্রামবাসীকে। বৃদ্ধ মহিলারা বলেন, বৃদ্ধ পুরুষরা বলেন এবং বাচ্চা স্কুলে পড়ুয়া ছাত্র ছাত্রীরা এখানে খুবই কষ্ট হয় জীবনযাপন করতেছি। আমার মালসামানা নিয়ে আসতে হলে আমরা বনবিহার এই দোকানে আমাদের রাঙ্গামাটিতে যে রাজবন বিহার আছে, রাজবনের রেখে ওখান থেকে খাঁদে করে প্রায় 2 কিলোমিটার হইতে 3 কিলোমিটার রাস্তা আমাদের খাঁদে করে নিতে হয়। জরুরি প্রয়োজনে কিংবা রোগী পরিবহনে বাড়ে ভোগান্তি। কষ্ট করে চলতে হচ্ছে গ্রামের বয়স্ক ও স্কুলগামী শিশুদেরও। যে কোনো একটা চলাচলের সুব্যবস্থা হয়। আমরা 400 হতে 500 পরিবার এখানে বসবাস করতেছি। এদের অত্যন্ত আমাদের কষ্টতা মিটে যাবে আমাদের। গ্রামটিতে যাতায়াতের জন্য একসময় রাস্তার জায়গা না দিলেও সম্প্রতি তা দিতে রাজি হয়েছে রাজবন বিহার কর্তৃপক্ষ, কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে রাস্তাটি নির্মাণ করা সম্ভব হচ্ছে না। আমাদের বিহারের অধ্যক্ষ তারা কিন্তু দেয় নাই, রাস্তা করার জন্য কোনো জায়গা দেয় নাই, কিন্তু বর্তমানে তারা দিতেছে। তা আমাদের চিন্তা ভাবনা আছে ওইটা আমাদের এই যে পৌরসভা থেকে যদি প্রকল্প আসে ওইখান থেকে আমরা দিয়ে দেব। প্রায় 500 মিটার রাস্তাটি নির্মাণে জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস পৌর মেয়রের। অচিরেই জেলা পরিষদ বা উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে পৌরসভা সহ একসাথে আমরা কিভাবে রাস্তাটা করতে পারি, জনচলাচলটা একটা উন্মুক্ত করতে পারি তাদের সুবিধার্থে। টেকসই একটা চলাচলের রাস্তা আমরা করার জন্য হয়তো আমি চেষ্টা করছি। দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে স্থায়ী রাস্তার জন্য সরকারের সহায়তা চেয়েছেন বিহারপুরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যের এক পর্যায়ে স্ত্রীকে 3 তালাক বলার ঘটনায় এক দম্পতিকে গত 3 মাস ধরে এক ঘরে করে রেখেছে গ্রামের মাতব্বররা। এমন সিদ্ধান্তে কাজ না পেয়ে 3 মাস ধরে মানবেতর দিন যাপন করছে ওই পরিবার। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সলিমপুর গ্রামে। ৩৫ বছর আগে ঘর বাঁধেন পঞ্চগড়ের দেবীগঞ্জের আয়নাল হক ও জরিমন বেগম। 4 মাস আগে সাংসারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় স্ত্রীকে তালাকের ঘোষণা দেন আয়নাল। এরপর থেকে আয়নাল পাশের বাড়িতে তার ছেলের সাথে থাকতে শুরু করেন। পরে নিজের ভুল বুঝতে পেরে স্ত্রীর কাছে ফিরে যান। বিষয়টি গ্রাম্য প্রধানরা জানলে শুরু হয় বিপত্তি। গ্রামবাসী বলেছে না, এক জায়গায় থাকা চলবে না। এখন কোনো মানুষের সঙ্গে আমার উঠুন বসুন দোকান বাসা আমি বিয়ার জুতির মতো কোনো কাজ কাম বাইরে গিয়ে ডাকাডাকি করে নেব, কেউ নেয় না। আমার খুব অবস্থা বর্তমানে খারাপ। এখন সবাই পয়সা কয় এটা হবে না, এটা তালাক হয়ে গেছে, এই মেয়ের রূপ দেখা যাবে না। সামাজিকভাবে একঘরে করে রাখার বিষয়টি স্বীকার করেছেন গ্রামের মাতব্বররাও। নীতি মেলা আছে, কিন্তু শরীয়ত অনুযায়ী ধর্ম মতামে একটা অবৈধভাবে নিয়ে থাকলে এটা কি সমাজের লোক দেখবে না? আমাদের সমাজের লোকের সাথে অরূপ বসু করতে পারবে না, সে ফয়সালা না হওয়া পর্যন্ত। ভালো আলেম আসে যদি আমাদেরকে বুঝাইতে পারে যে না এটা সমস্যা নাই, এটা করে খাওয়া যাবে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। ফতোয়ার শিকার এই দম্পতি লিখিত অভিযোগ দেন স্থানীয় প্রশাসনের কাছেও। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য দিয়েছিলাম, তিনি স্থানীয়ভাবে চেষ্টা করেছেন, তিনি পারেননি, আমাদেরকে জানিয়েছেন, আমরা এসেছি, আমরা সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এই ঘটনায় জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নিয়েছেন। সেই সাথে তদন্ত শেষে পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,৩০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ৫,৭০০-র বেশি মানুষ। এছাড়া নিখোঁজ রয়েছে অসংখ্য মানুষ। শনিবার ৭.২ মাত্রার ভূমিকম্পে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় দেশটির পশ্চিমাঞ্চল। শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে ক্যারিবিয়ান রাষ্ট্র হাইতির পশ্চিমাঞ্চলে। এক দশকে দ্বিতীয় দফা শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত উত্তর আমেরিকার দেশটি। শনিবার ৭.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির একাংশ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানায় শনিবার কম্পনের উৎপত্তিস্থল হাইতির সেন্ট লুই দু সুদ শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি বলছে কম্পনটির মাত্রা ছিল ৭.৬। ভূমিকম্পে কয়েকশো হতাহতের পাশাপাশি ধসে গেছে বহু আবাসিক ভবন, গির্জা, হোটেল ও দোকানপাট। দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি জানিয়েছেন ভূমিকম্পে হাইতির একাংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ অবস্থায় আগামী ১ মাস হাইতিতে জরুরি অবস্থা জারি করেছে সরকার। এছাড়াও ত্রাণ কাজ করার জন্য একটি দল গঠন করেছে প্রশাসন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকাদের উদ্ধারে জরুরি বিভাগের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অতিমাত্রায় ক্ষয়ক্ষতির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। অনেক মানুষ আহত হয়েছে, আমাদের সেনেটর আহত হয়েছে। আমাদের এখন প্রয়োজনীয় খাবার, পানি ও ফার্স্ট এড দরকার। এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। বিদেশি অলাভজনক সংস্থা ও আন্তর্জাতিক সাহায্য ছাড়া এই উদ্ধার কাজ সম্ভব না। এদিকে ভূমিকম্পের পরপরই হাইতির প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাৎক্ষণিকভাবে তিনি যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টকে হাইতিতে প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন। এদিকে শনিবারের ৭.২ মাত্রার ভূমিকম্পের পর ৫.২ মাত্রার আফটার শক হয়। সামনে আরও পরাঘাতের আশঙ্কা করা হচ্ছে। ২০১০ সালের ভূমিকম্পের ভয়াবহতা এখনও কাটিয়ে উঠতে পারেনি হাইতি। সেবার ৭ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় ২ লাখের বেশি মানুষ। বড় ধরনের ক্ষতির মুখে পড়ে দেশটির অবকাঠামো এবং অর্থনীতি। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ড সিরিজে তামিম মুশফিক লিটন ফেরায় স্বস্তি বিসিবির। অজিদের পর এবার কিউই বধের আশায় জালাল ইউনুস। সাফল্যের ধারাবাহিকতায় ভবিষ্যতে ওদের বোর্ড থেকে সিরিজ খেলার আমন্ত্রণ পাওয়ার বিশ্বাস বিসিবি পরিচালকের। এদিকে তরুণ আফিফ, সোহানদের পারফরম্যান্সে রোটেশন প্রক্রিয়া সহজ হবে মনে করছেন জালাল ইউনুস। অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ সাফল্য মাঠে উদযাপন করেছে টিম টাইগার্স।
চোট আর ব্যক্তিগত কারণে মাঠের বাইরে ছিলেন তামিম মুশফিক লিটন। তবে মাহমুদুল্লাহ সাকিবদের সাফল্যে ঠিকই সামিল হয়েছিলেন তামিম মুশফিকরা। বিরতি শেষে এবার নিউজিল্যান্ড সিরিজে ফিরছেন মুশফিক লিটন, গুঞ্জন আছে ফিরছেন তামিমও। এই তিনজনের ফেরায় জিম্বাবু অস্ট্রেলিয়া সিরিজে পারফর্ম করা কিছু তরুণ ক্রিকেটার জায়গা হারাতে পারেন। তবে নির্ভয় দিচ্ছেন বিসিবির পরিচালক জালাল ইউনুস। ব্যস্ত সূচির কথা মাথায় রেখে ওদের রোটেশন করে খেলাতে চায় বিসিবি। মুশফিক এবং লিটন দাস এদের যে ফিরে আসাটা একটা স্ট্রং একটা ব্যাটিং লাইন আপ হবে এবং পারফরমেন্সের অনুযায়ী যারা খেলেছে এই সিরিজগুলো, গত সিরিজগুলো, তাদের মধ্যে ডেফিনেট কম্পিটিশন থাকবেই। আর এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেভাবে সামনে অবস্থা আসছে, যে খেলার সংখ্যা তো বেশি সিরিজগুলার এবং শিডিউল ইজ ভেরি টাইট, এতে আমার মনে হয় যে একটা সময় আসবে আপনাকে রোটেশন করে হয়তো প্লেতে খেলা চলতে পারে। দলের সেরা খেলোয়াড়দের বাংলাদেশে পাঠাচ্ছে না নিউজিল্যান্ড, এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রিকেটার ম্যানেজমেন্টের। অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও বড় ব্যবধানে সিরিজ জয়ের আশা সবার। শক্তিশালী দু দলের বিপক্ষে সাফল্যে বিসিবির চোখ ভবিষ্যতের দিকে। এখন থেকে নিয়মিত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সফরের ডাক পাওয়ার আশা। প্রতি বছরই পারফর্ম করতে হবে, তারপরে ইংল্যান্ড ডাকবে বা অস্ট্রেলিয়া ডাকবে, আমরা সেদিকে তাকিয়ে নেই। আমরা এটা ডিজার্ভ করি, আগেও ডিজার্ভ করতাম, আমরা এখনো ডিজার্ভ করি আমাদের যে কোনো জায়গায় গিয়ে খেলার, এবং আমাদের সামর্থ্য আছে। হ্যাঁ, হয়তো তাদের দেশে এক একজনের সিরিজ, আমরা যেমন নিউজিল্যান্ড আমরা গিয়ে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট একটা সিরিজ ছিল, বাট আরেকবার আমরা যদি ডাক পাই ইনশাল্লাহ আমার মনে হয় আমরা ভালো করতে পারবো। টি-20 বিশ্বকাপ স্কোয়াডে 15 জন রাখার বাধ্যবাধকতা আইসিসির। করোনা সংক্রমণ কিংবা ইনজুরির সমস্যা প্রকট হলে 15 সদস্যের স্কোয়াডে পরিস্থিতি সামলানো সহজ হবে না, শঙ্কা বিসিবি পরিচালকের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে হার দিয়ে মৌসুম শুরু করলো চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সন হিউং-মিনের একমাত্র গোলে সিটিজেনদের হারিয়ে শুভ সূচনা টটেনহ্যামের। তবে এই ম্যাচে খেলেনি সিটিতে ফেরার অপেক্ষায় থাকা হ্যারি কেইন। প্রতিপক্ষের মাঠে শুরু থেকে এলোমেলো ম্যানচেস্টার সিটি। বিপরীতে কাউন্টার অ্যাটাকে ভীতি ছড়িয়েছে টটেনহ্যাম। প্রথমার্ধের সুযোগ পেলেও ফিনিশিং দুর্বলতায় গোল পায়নি কোনো দল। বিরতির পর কাঙ্ক্ষিত সাফল্য পায় স্পার্স, অতিথিদের হতাশা উপহার দেন সন হিউং-মিন। শেষ দিকে চেষ্টা চালালেও ফেরান তোরেস, গ্যাব্রিয়েল জেসুসদের আক্রমণ পূর্ণতা পায়নি হুগো লরিসের দৃঢ়তায়। লা লিগায় মেসিহীন অধ্যায়ে রঙিন শুরু বার্সেলোনার। মৌসুমের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে 4-2 গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। ন্যু ক্যাম্পে ম্যাচের শুরুতে দলকে এগিয়ে নেন জেরার্ড পিকে। ডি বক্স থেকে দুর্দান্ত হেডে জাল খুঁজে নেন স্প্যানিশ তারকা। এরপর বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্রেথওয়েট। বিরতি থেকে ফিরে নিজের জোড়া পূরণ করেন ড্যানিশ তারকা। শেষ দিকে 3 মিনিটে জোড়া গোল করে লড়াই জমিয়ে তুললেও বার্সাকে আটকাতে পারেনি সোসিয়েদাদ। উল্টো ইনজুরি টাইমে আরও 1 গোল হজম করে তারা। এদিকে আরেক ম্যাচে সেল্টা ভিগোর মাঠে থেকে জয় নিয়ে ফিরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। কোয়েরায় জোড়া গোল করে অ্যাটলেটির জয়ের নায়ক আনহেল কোয়েরা। বর্ষার নানা ফুলে সেজে উঠেছে রাজধানী ঢাকা। ঢাকার উদ্যান ও আনাচে কানাচে বর্ষায় ফুটেছে কদম, চালতা, দোপাটি, দোলন চাঁপা, রজনীগন্ধা, জবা, হাসনাহেনা, কামিনী, জুই, লিলি, কলাবতী সহ নানা ফুল। বর্ষা মানেই কদম ফুলের হাসি। আষাঢ়ের প্রকৃতিতে কদম ফুল যেন সৌন্দর্যের প্রতীক। কবিরাও করেছেন কদমের জয়গান। বর্ষার ফুল ও বৃষ্টির নানা প্রসঙ্গ উঠে এসেছে কবিদের কবিতায়। বর্ষা ঋতুতে ফুলের নানা রূপের যে বর্ণনা, সেগুলো রবীন্দ্রনাথের সবচেয়ে বেশি এসেছে। নজরুলের মধ্যে জবা ফুল, তিনি যখন শ্যামাসঙ্গীত লিখেছেন তখন জবা ফুল প্রধানত এসছে, এবং জীবনানন্দ দাশে আমি যে বললাম যে ভাট ফুল এবং অন্যান্য অচেনা ফুলগুলো এসছে, যেগুলোকে আমরা অনেকেই চিনি না। রবীন্দ্রনাথ জীবনানন্দ দাশ তাকে আবিষ্কার করেছেন। বর্ষার সৌন্দর্যে ভিন্ন মাত্রা যোগ করেছে চালতা ফুল। এছাড়াও প্রকৃতিকে মাতিয়ে রেখেছে বকুলের সৌরভ। চালতা ফুলের অসাধারণ একটা সৌন্দর্য আছে, এবং এটার যে স্ট্রাকচার এবং ফুটে থাকলে একসঙ্গে অনেকগুলো ফুল খুবই ভালো লাগবে, এবং চালতা গাছটাও খুব সুন্দর। তো এইভাবে বর্ষায় আমাদের চারপাশে অনেক ফুল ফোটে, এবং সেই ফুলগুলোকে যদি আমরা নগরে দেখতে চাই তাহলে আমরা যে কোনো একটা শহরকে বর্ষার শহর হিসাবে গড়ে তুলতে পারি।
বর্ষায় রাজধানীতে ফুটেছে রঙন, কলকে, টগর, কলাবতী, আছে সোনালু, কৃষ্ণচূড়া, রাধাচূড়ার হাসি। বর্ষায় ফুটে থাকা কাঠগোলাপ বাতাসে ছড়ায় অনুপম সৌরভ, আর মধুমঞ্জরির রঙিন সৌন্দর্য মুগ্ধ করে প্রকৃতিপ্রেমীদের মন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এছাড়া এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।